ফুল পছন্দ করা আর ফুলকে ভালোবাসার মধ্যে আসলে পার্থক্য কি? খুব সাধারণ একটা প্রশ্ন মনে হতে পারে। হ্যাঁ, তা তো বটেই। কিন্তু দেখুন, কেউ যখন একটা ফুল শুধু পছন্দ করে সে সে তখন সেটা ছিঁড়ে ফেলে নিজের কাছে রেখে দেয়। ঠিক। আর কেউ যখন একটা ফুলকে সত্যিই ভালোবাসে তখন সে তাতে প্রতিদিন নিয়ম করে পানি দেয়, মানে তার যত্ন নেয়। যে শেট্টির 8 রুলস অফ লাভ বা ভালোবাসার 8টি নিয়ম নামক বইয়ের অডিও বুক ঘাঁটতে গিয়ে এই উপমাটি আমাকে দারুণভাবে আটকে দিয়েছে। এটা দিয়ে শুরু করাটা আসলে খুব প্রাসঙ্গিক হয়েছে, কারণ আমরা অনেকেই ভালোবাসার ওই ছিঁড়ে নেওয়া পর্যায়টাতে আটকে থাকি। মানে শুধু আকর্ষণের জায়গাটা। একদম, আকর্ষণ বা মুগ্ধতা। আমরা সেই ছিঁড়ে নেওয়া ফুলের সাময়িক সৌন্দর্য দেখে এতটাই অভিভূত হই যে ভুলে যাই শেকড় থেকে বিচ্ছিন্ন হওয়ার পর সেই সৌন্দর্য খুব দ্রুতই ম্লান হয়ে যায়। হ্যাঁ, ঠিক তাই। সত্যিকারের ভালোবাসার যে গভীরতা, সেটা হলো ওই প্রতিদিনের যত্ন নেওয়ার একঘেয়ে অথচ অত্যন্ত জরুরি কাজটা। আর ঠিক এখানেই আজকের এই বিস্তারিত আলোচনার মূল ভিত্তি। আমরা কিভাবে প্রাচীন বৈদিক জ্ঞান বা আশ্রমের ধারণার সাথে আধুনিক মনোবিজ্ঞানের মেলবন্ধন ঘটিয়ে এই বিষয়গুলোকে সম্পূর্ণ নতুনভাবে বুঝতে পারি, সেটাই ধাপে ধাপে খুলে দেখা হবে এই সোর্সের মাধ্যমে। হ্যাঁ, দারুণ একটা বিষয়। সাধারণত মানুষের একটা বদ্ধমূল ধারণা আছে যে ভালোবাসা হলো একটা জাদুকরী অনুভূতি। মনে হয় যেন হঠাৎ একদিন রাস্তা দিয়ে হাঁটার সময় আকাশ থেকে টুপ করে প্রেম পড়বে আর সব জাদুমন্ত্রের মতো ঠিক হয়ে যাবে। এটা খুব প্রচলিত একটা ধারণা। হ্যাঁ, কিন্তু চলুন বিষয়টা একটু ভেঙে দেখি। এই উৎসগুলো ঘেঁটে যা বোঝা যাচ্ছে, ভালোবাসা কোনো আকস্মিক ঐশ্বরিক ঘটনা নয়। এটি আসলে একটি সচেতন অভ্যাস। জাদুকরী অনুভূতির এই ধারণাটা আসলে খুব যত্ন করে আমাদের মনে বুনে দেওয়া হয়েছে যুগ যুগ ধরে। আর এই মোহ থেকে বেরিয়ে আসার জন্যই প্রাচীন বৈদিক দর্শনে জীবনের প্রথম ধাপ বা আশ্রমকে বলা হয় ব্রহ্মচর্য। আচ্ছা। সহজ কথায় এটি হল প্রস্তুতির পর্যায়। অন্য কাউকে ভালোবাসার আগে, ফুলকে যত্ন করার আগে নিজেকে যত্ন করতে শেখা করা। ঠিক তাই। আর এই প্রস্তুতির সবচেয়ে বড় পরীক্ষা হল একাকিত্ব বা সলিটিউড এবং নিঃসঙ্গতা বা লোনলিনেসের মধ্যকার পার্থক্যটা বুঝতে পারা। এই জায়গাটাতে একটু থামা দরকার, কারণ মানুষ তো সাধারণত একা থাকতে ভয় পায়। ভীষণ ভয় পায়। মনে হয় যেন একা থাকা মানেই একটা চরম ব্যর্থতা। আর এই নিঃসঙ্গতার তীব্র ভয়ের কারণেই মানুষ প্রায়শই খুব তড়িঘড়ি করে ভুল সম্পর্কে জড়িয়ে পড়ে। নিঃসঙ্গতা আর একাকিত্বের মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাত আছে। আর এই পার্থক্যটা না বোঝার মাশুল অনেক ভারী হতে পারে। আমাদের উৎস থেকে লিও আর ঈসা নামের এক জুটির গল্পটা এর নিখুঁত উদাহরণ। ওই অস্টিনে চলে যাওয়ার গল্পটা? হ্যাঁ, লিও ফিলাডেলফিয়াতে থাকত আর ঈসা কাজের সুবাদে অস্টিনে চলে যায়। ঈসা খুব পরিষ্কার করে লিওকে জানিয়েছিল যে সে এই নতুন শহরে নিজের কেরিয়ার নিয়ে ব্যস্ত থাকবে। আচ্ছা। এবং সে জানে না সম্পর্কটা আদৌ কোথায় গিয়ে দাঁড়াবে, মানে কোনো প্রতিশ্রুতি সে দেয়নি। কিন্তু লিও কি করল? লিও সম্ভবত যুক্তির চেয়ে আবেগকে বেশি প্রাধান্য দিয়ে বসল। শুধু আবেগ নয়, লিওর কাজটা পরিচালিত হয়েছিল গভীর এক ভয় থেকে। একা থাকার ভয়ে। একদম। সে নিজের কেরিয়ার, ভবিষ্যতের লক্ষ্য বা পরিস্থিতির কোনো যৌক্তিক বিশ্লেষণ না করেই ফিলাডেলফিয়া থেকে অস্টিনে চলে গেল ঈসার কাছে। কেন জানেন? কেন? কারণ লিওর চারপাশের সব বন্ধু ততদিনে কোনো না কোনো সম্পর্কে জড়িয়ে পড়েছিল। সে একা হয়ে যাওয়ার ভয়ে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছিল। এটা একটা বড় সামাজিক চাপ। হ্যাঁ, আর এর ফলাফল হলো 1 মাসের মধ্যে ঈসা যখন সম্পর্কটা ভেঙে দিল, লিও এমন এক শহরে পুরোপুরি একা হয়ে পড়ল যেখানে সে রাস্তাঘাট, মানুষজন কাউকে চেনে না। খুব ভয়াবহ পরিস্থিতি। নিঃসঙ্গতা থেকে পালাতে গিয়ে সে আরও গভীর এবং ভয়াবহ এক নিঃসঙ্গতার খাদে গিয়ে পড়ল। এটা আসলে খুব নির্মম একটা বাস্তবতা। একা থাকার ভয়ে মানুষ নিজেদের কত বড় ক্ষতি করতে পারে, লিও তার একটা জ্বলন্ত প্রমাণ। আর এটি শুধু লিওর কোনো একটি বিচ্ছিন্ন ঘটনা নয়। ইউনিভার্সিটি অফ টরন্টোর একটি মনস্তাত্ত্বিক গবেষণায় এই বিষয়টার ভয়াবহতা আরও পরিষ্কার হয়ে উঠেছে। গবেষণায় কি পাওয়া গেছে? গবেষণায় দেখা গেছে যে মানুষ যখন একা থাকার ভয়ে ভোগে তখন তারা অসুখী এবং অপূর্ণ সম্পর্কেও বছরের পর বছর আপোস করে থেকে যায়। মানে সম্পর্কটা টক্সিক হলেও তারা বের হয় না। হ্যাঁ, ঠিক তাই।
তারা সঙ্গীর ওপর মানসিকভাবে সম্পূর্ণ নির্ভরশীল হয়ে পড়ে এবং নিজেদের ন্যূনতম প্রয়োজনগুলো না মিটলেও এমনকি অনেক ক্ষেত্রে অবহেলিত হলেও সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসার সাহস তারা সঞ্চয় করতে পারে না। এই গবেষণাটা পড়ার পরে আমার মাথায় একটা উপমা ঘুরছিল। আমরা কি অনেক সময় আমাদের সঙ্গীকে একটি হিউম্যান অ্যাডভিল বা মানুষরূপী পেইনকিলার হিসেবে ব্যবহার করি না? হিউম্যান অ্যাডভেল, বেশ মজার উপমা। হ্যাঁ, ব্যাপারটা অনেকটা এমন, মানে আমি জীবনে বোর হচ্ছি, অতএব তুমি এসে আমাকে বিনোদন দাও। ঠিক। আমি মানসিকভাবে দুঃখী বা হতাশ, আমার এই শূন্যতা তুমি এসে পূরণ করো। নিজের মানসিক প্রশান্তি আর সুখের পুরো দায়িত্বটা আরেকজন মানুষের কাঁধে ছাপিয়ে দেওয়া আর কি। এই হিউম্যান অ্যাডভেল উপমাটা অসাধারণ, কারণ পেইনকিলার ঠিক কি করে? পেইনকিলার শুধু ব্যথা বা উপসর্গের সাময়িক উপশম দেয়, কিন্তু অসুখটা সারে না। একদমই না। ব্যথার পেছনের মূল কারণ বা রোগটাকে সারিয়ে তোলে না। যখন কেউ নিজের ভেতরের শূন্যতা বা উদ্দেশ্যহীনতাকে ঢাকতে একজন সঙ্গীকে ব্যবহার করে, তখন সে আসলে নিজের ওই মানসিক রোগের চিকিৎসা না করে শুধু সাময়িক বিনোদন খুঁজছে। মানে সে শুধু সমস্যাটা লুকিয়ে রাখছে। হ্যাঁ, এখানে সবচেয়ে চমকপ্রদ বিষয়টা হলো নিঃসঙ্গতা বা লোনলিনেস মানুষকে মরিয়া করে তোলে। এটি ভেতরে নিরাপত্তাহীনতার জন্ম দেয় এবং শুধু ওই শূন্যতা ঢাকার জন্য ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য করে। তার মানে হলো নিঃসঙ্গতা হলো এক ধরনের পলায়ন। তাহলে এর বিপরীতে একাকিত্ব বা সলিচিউড জিনিসটা কিভাবে কাজ করে? সলিচুড বা একাকিত্ব হলো পলায়ন নয়, বরং নিজের মুখোমুখি হওয়া। এটি আত্মনিয়ন্ত্রণ এবং ধৈর্য শেখায়। নিজেকে চেনার সময় দেয়। হ্যাঁ, একা থাকার এই সময়টাতেই মানুষ বুঝতে পারে তাদের নিজেদের সত্যিকারের মূল্যবোধ কি, তারা আসলে জীবন থেকে কি চায় এবং কোন জিনিসগুলো জীবনে একদমই অদরকারি। এই প্রসঙ্গে ৫০০ জন মিউজিয়াম দর্শনার্থীর ওপর করা একটি খুব ইন্টারেস্টিং গবেষণার কথা বলা যায়। হ্যাঁ, ওই মিউজিয়াম স্টাডিটা আমার খুব মনে ধরেছে। গবেষণাটিতে দর্শনার্থীদের দুটি ভাগে ভাগ করা হয়েছিল। একদল গিয়েছিল বন্ধুদের সাথে বা দলবদ্ধ হয়ে, আর অন্য দল গিয়েছিল সম্পূর্ণ একা। আচ্ছা। গবেষণার ফলাফলে দেখা গেল, যারা একা মিউজিয়ামে ঘুরেছেন, শিল্পের প্রতি তাদের আবেগীয় প্রতিক্রিয়া, মনোযোগ এবং গভীরতা অনেক অনেক বেশি ছিল। এর কারণ কি ছিল? এর পেছনের মনস্তাত্ত্বিক কারণটা হলো, যারা একা ছিলেন তারা অন্য কারোর সাথে গল্পে বা সামাজিকতা রক্ষায় মগ্ন ছিলেন না। তাদের মনোযোগ বিভক্ত ছিল না। বুঝতে পারছি। তাদের সমস্ত ইন্দ্রিয় খোলা ছিল। তারা শিল্পের সাথে একটি সরাসরি যোগাযোগ স্থাপন করতে পেরেছিলেন। এটা তো জীবনের ক্ষেত্রেও সত্যি। ঠিক, জীবনের ক্ষেত্রেও একই মেকানিজম কাজ করে। বাইরের কোলাহল থেকে দূরে গিয়ে একা সময় কাটালেই কেবল নিজের চিন্তাভাবনা, ভয় এবং আকাঙ্ক্ষাগুলোকে আরও স্পষ্টভাবে চেনা যায়। এই বিষয়টা যদি আরেকটু তলিয়ে দেখি, মানে যদি একা থাকা এতটা জরুরি এবং নিজেকে চেনার জন্য এতটা উপকারী হয়, তাহলে একটা বড় প্যারাডক্স তৈরি হয়। কেমন? একা থেকে নিজেকে প্রস্তুত করার পরও মানুষ কেন বারবার ভুল মানুষের প্রেমে পড়ে? একই ভুলের পুনরাবৃত্তি কেন ঘটে? আমার মনে হয় এর উত্তর খুঁজতে গেলে অতীতের দিকে তাকাতে হবে, বিশেষ করে কর্ম বা কার্মায়ের মতো ধারণার দিকে। খুব চমৎকার একটি সংযোগ টেনেছেন। সাধারণ মানুষের কাছে কর্ম শব্দটার মানে হলো এক ধরনের মহাজাগতিক বা জাদুকরী শাস্তি। হ্যাঁ, সবাই তো ভাবে ইট মারলে পাটকেলটি খেতে হবে। একদম। মানুষ ভাবে কারোর সাথে খারাপ কিছু করলে মহাবিশ্ব ঠিকই ঘুরে ফিরে একই কাজ তার সাথেও করবে। কিন্তু প্রাচীন দর্শনে কর্মের আসল অর্থ এতটা সরল বা কুসংস্কারাচ্ছন্ন নয়। তাহলে আসল অর্থটা কি? কর্ম হলো মূলত কারণ ও ফলাফল এবং মানুষের সিদ্ধান্ত নেওয়ার মানসিক প্যাটার্ন। অতীত অভিজ্ঞতা থেকে আমরা যে সিদ্ধান্ত নিই, সেই সিদ্ধান্তগুলোই চক্রাকারে ভবিষ্যৎ নির্ধারণ করে। তাহলে বারবার ভুল মানুষের প্রেমে পড়াটা কি অতীতের ওই চিন্তার প্যাটার্ন বা ইমপ্রেশনগুলোর ফল? এই ইমপ্রেশনগুলো কিভাবে অবচেতনে গেঁথে যায়? ঠিক তাই। এই মানসিক ছাপ বা ইমপ্রেশনগুলোকে বৈদিক দর্শনে বলা হয় সংস্কার। সংস্কার। আচ্ছা। ছোটবেলায় বাবা মায়ের সম্পর্ক দেখা বা চারপাশের পরিবেশ পর্যবেক্ষণ করার মাধ্যমে অবচেতনভাবেই ভালোবাসার একটা নির্দিষ্ট ছবি মনের ভেতর তৈরি হয়ে যায়। মানে বাচ্চারা যা দেখে তাই শেখে। ধরুন, কারো বাবা মা যদি সারাক্ষণ খুব ঝগড়া করেন, সেই শিশুটি হয়তো ভাবতে শেখে যে ভালোবাসা মানেই হলো প্রচুর নাটকীয়তা আর সংঘাত। বাপরে, এটা তো খুব নেতিবাচক। আবার কেউ হয়তো সেই সংঘাত দেখে এতটাই আতঙ্কিত হয় যে সিদ্ধান্ত নেয় জীবনে যে কোনো মূল্যে সংঘাত এড়িয়ে চলতে হবে। মানুষ নিজের অজান্তেই ছোটবেলার ওই অপূর্ণতা বা চেনা প্যাটার্নগুলো বড় হয়ে সঙ্গীর মাঝে খুঁজতে শুরু করে। তার মানে যদি কেউ ছোটবেলায় দেখে থাকে যে অভিভাবকরা ক্রমাগত একে অপরের সাথে তর্ক করছে,
তার মস্তিষ্ক গোপনে ধরে নেয় যে এই তীব্র অশান্তিটাই ভালোবাসার আসল রূপ। হ্যাঁ, দুর্ভাগ্যবশত তাই। এটা তো বেশ ভয়ঙ্কর। আর শুধু তো পরিবার নয়, চারপাশে তো মিডিয়ারও বিশাল প্রভাব আছে। হলিউড বা ডিজনির রূপকথার গল্পগুলো তো অবাস্তব প্রত্যাশার একটা সাগরে ভাসিয়ে দিচ্ছে। একদম ঠিক বলেছেন। কিন্তু এখানে আমার একটা বাস্তবসম্মত প্রশ্ন আছে। মানুষ কি সত্যি সত্যি সিনেমার বা বিজ্ঞাপনের দ্বারা এত গভীরভাবে প্রভাবিত হয়? মানে সবাই তো জানে ওগুলো শুধু সাজানো গল্প। বাস্তবে কি সত্যি মস্তিষ্ক এগুলোর ফাঁদে পড়ে? এই সন্দেহটা খুব যৌক্তিক, কিন্তু মানুষের মনস্তত্ত্ব কতটা প্রভাবিত হয় তার একটা ক্লাসিক প্রমাণ হল ১৯৭৭ সালে ডিবিএস কোম্পানি সেই বিখ্যাত মার্কেটিং ক্যাম্পেইন। আচ্ছা, ওই ডায়মন্ড কোম্পানির বিজ্ঞাপনটা। হ্যাঁ, একটু ভাবুন, এর আগে বিয়ের আংটিতে হীরার ব্যবহারের প্রচলন খুব একটা ছিল না। মানুষ সাধারণ সোনার আংটি বা অন্য কিছু দিয়ে বাগদান সারত। হুম। কিন্তু এই ডায়মন্ড কোম্পানিটি একটি বিজ্ঞাপন বের করল, যার মূল স্লোগান বা সাইকোলজিক্যাল হুক ছিল ২ মাসের বেতনের সমান দামি আংটি কিভাবে চিরস্থায়ী হতে পারে। বাহ! এটা তো সরাসরি মানুষের ইগো আর ভালোবাসার গভীরতাকে টাকার অঙ্কের সাথে জুড়ে দেওয়ার একটা চালাকি। একদম তাই। আর এই একটি সফল মার্কেটিং ক্যাম্পেইন পুরো বিশ্বের মানুষের ভালোবাসার সংজ্ঞা রাতারাতি বদলে দিল। অবিশ্বাস্য। মানুষ অবচেতনভাবেই এটা বিশ্বাস করতে শুরু করল যে নিজের ভালোবাসার গভীরতা এবং আন্তরিকতা প্রমাণ করতে হলে অন্তত ২ মাসের বেতনের সমান দামি হীরার আংটি উপহার দিতেই হবে। একটি নিছক ব্যবসায়িক বিজ্ঞাপন কিভাবে মানুষের মস্তিষ্কে সংস্কার বা মানসিক ছাপ তৈরি করে এবং প্রজন্মের পর প্রজন্ম ধরে সেটাকে নিয়ম বানিয়ে দেয়, ডিবিএস তার সবচেয়ে বড় প্রমাণ। আমি তো ভেবেই অবাক হচ্ছি। অর্থাৎ মানুষ ভাবে যে তারা সম্পূর্ণ স্বাধীনভাবে নিজের পছন্দের মানুষকে ভালোবাসছে। কিন্তু পর্দার আড়ালে এই পছন্দগুলো আগে থেকেই সমাজ, মিডিয়া, বিজ্ঞাপন আর শৈশবের অভিজ্ঞতা দ্বারা প্রোগ্রাম করা। হ্যাঁ, অনেকটা সেরকমই। আর এই প্রোগ্রামিংয়ের কারণে নির্দিষ্ট কিছু ভুল মানুষের প্রতি চুম্বকের মতো আকর্ষণ তৈরি হয়, তাই না? মানুষ নিজের অজান্তেই এমন মানুষদের প্রতি আকৃষ্ট হয় যারা ওই পুরনো চেনা সংস্কারগুলোর সাথে মিলে যায়, এমনকি সেটা ক্ষতিকর হলেও। এই ধরনের ভুল আকর্ষণকে কয়েকটি মনস্তাত্ত্বিক ছাঁচে বা টাইপে ফেলা যায়। কি কি টাইপ? যেমন ধরুন দ্য রেবেল বা বিদ্রোহী। অনেকেই এমন মানুষের প্রেমে অন্ধ হয়ে পড়েন যিনি সবসময় নিয়ম ভাঙেন, সমাজের তোয়াক্কা করেন না। তারা ভাবেন এই উদ্দামতা এবং রোমাঞ্চটাই হলো আসল ভালোবাসা। কিন্তু বাস্তবে সেটা টেকে না। ঠিক বলেছেন। দিন শেষে তারা আবিষ্কার করেন যে ওই মানুষটির মধ্যে কোনো স্থিরতা বা দায়িত্ববোধ নেই। আরেকটা ধরন তো হলো দ্য প্রজেক্ট। এটা সম্ভবত সবচেয়ে বেশি দেখা যায় আমাদের চারপাশে, যাকে বলে আই ক্যান ফিক্স হিম সিনড্রোম। এটা খুব কমন। মানুষ এমন একজনের প্রেমে পড়ে যাকে সারা জীবন ধরে শুধু ঠিক করতে হয়, বাঁচাতে হয় বা কাউন্সেলিং করতে হয়। নিজেকে একজন মহান উদ্ধারকারী ভাবতে খুব ভালো লাগে হয়তো, কিন্তু এটা তো আদতে একটা সম্পর্ক নয়। এটা একটা ফুল টাইম জব, যা শেষ পর্যন্ত চরম ক্লান্তি নিয়ে আসে। খুব নিখুঁতভাবে ধরেছেন। এবং আরেকটা খুব পরিচিত ধরন হল দ্য চেজ। দ্য চেজ মানে যাকে তাড়া করতে হয়। হ্যাঁ, এরা সবসময় এমন মানুষের পেছনে ছোটে যে ধরাছোঁয়ার বাইরে থাকে বা খুব একটা পাত্তা দেয় না। অবচেতন মন এটা বিশ্বাস করে যে যদি ওই দুর্লভ মানুষটিকে কোনোভাবে জয় করা যায় তবেই জীবনের একটা সার্থকতা প্রমাণ হবে। কিন্তু এই মরীচিকার পেছনে ছোটায় কোনো সুস্থতা নেই। আর এখানে আরেকটা ব্যাপার যোগ না করলেই নয়, শরীরবিদ্যা বা বায়োলজিও কিন্তু অনেক সময় এই ভুল সিদ্ধান্তগুলোকে ইন্ধন যোগায়। অক্সিটোসিন হরমোনের একটা দারুণ ব্যাখ্যা ছিল উৎসগুলোতে। হ্যাঁ, কেমিক্যাল রিয়াকশনের দিকটা। শারীরিক নৈকট্যের পর মস্তিষ্কে এই অক্সিটোসিন নামের হরমোন প্রায় ৫০০% বেড়ে যায়। একে বলা হয় বন্ডিং হরমোন। কিন্তু সমস্যা হলো এটি অনেক সময় বিচার বুদ্ধি পুরোপুরি অন্ধ করে দেয়। একদম ঠিক। এটি অনেকটা রেডিওর ভলিউম ডায়ালের মতো কাজ করে, যা বর্তমানে ভালো লাগাকে কানায় কানায় পূর্ণ করে দেয় এবং অপরদিকের মানুষটার রেড ফ্ল্যাগ বা বিপদের সংকেতগুলোকে পুরোপুরি ঢেকে দেয়। মানুষ ভাবে সে গভীর ভালোবাসায় পড়েছে, কিন্তু আসলে সে রাসায়নিকভাবে আচ্ছন্ন হয়ে থাকে। ঠিক এই কারণে অতীতের মায়া এবং রাসায়নিক বিভ্রম থেকে বেরিয়ে আসাটা এত জরুরি। তো এই যে রাসায়নিক বিভ্রম এবং অতীতের প্রোগ্রামিং, এগুলো পার হওয়ার পর যখন অক্সিটোসিনের ওই প্রবল ঝড়টা একটু শান্ত হয়, তখন আসল কাজটা শুরু হয়। হ্যাঁ, যখন কেউ এই বিভ্রান্তিগুলো কাটিয়ে ওঠে, বাস্তবের একজন রক্ত মাংসের মানুষের মুখোমুখি হয়,
তখন দৈনন্দিন জীবনে ভালোবাসার চেহারাটা আসলে কেমন হয়, এই জায়গাটাতেই বোধহয় গৃহস্থ আশ্রম বা ভালোবাসার আসল চর্চার ধাপটা আসে। যখন মস্তিষ্ক শান্ত হয় তখন ভালোবাসার আসল পরিকাঠামোটা বুঝতে ভক্তি ঐতিহ্যের একটি দারুণ কাঠামোর সাহায্য নেওয়া যেতে পারে। ভক্তি ঐতিহ্যে ভালোবাসার 4টি নির্দিষ্ট পর্যায়ের কথা বলা হয়েছে। পর্যায়গুলো কি কি? প্রথমটি হলো আকর্ষণ বা অ্যাট্রাকশন, জানি এতক্ষণ কথা হচ্ছিল ওই ডোপামিন আর অক্সিটোসিনের প্রভাব, কাউকে দেখে মুগ্ধ হওয়া। দ্বিতীয় পর্যায় হলো স্বপ্ন বা ড্রিমস, যখন দুজন মানুষ একসাথে ভবিষ্যৎ কল্পনা করতে শুরু করে। আচ্ছা। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং যুগান্তকারী পর্যায়টি হলো তৃতীয়টি, সংগ্রাম ও বিকাশ বা স্ট্রাগল অ্যান্ড গ্রোথ। কোটা বোধহয় কাজ করছে না বা ভেঙে যাচ্ছে। এটা আধুনিক সময়ের একটা বড় ভুল ধারণা। হ্যাঁ, কিন্তু এই ভক্তি ঐতিহ্য বলছে সংঘাত বা সংগ্রাম আসলে ভালোবাসারই একটা অবিচ্ছেদ্য অংশ। একদম। এখানেই আধুনিক রোম্যান্টিক ধারণার সাথে প্রাচীন প্রজ্ঞার পার্থক্য। আধুনিক যুগে মানুষ ভাবে মতবিরোধ মানেই সম্পর্কের শেষ, কিন্তু ভক্তি ঐতিহ্য শেখায় যে যখন দুজনের আসল পার্থক্যগুলো সামনে আসে, ইগোর সংঘাত হয় এবং সেই সংঘাতগুলোকে পার হয়ে যখন দুজন মানুষ একসঙ্গে থাকার সিদ্ধান্ত নেয়, তখনই কেবল বিকাশ বা গ্রোথ ঘটে। আর এই সংগ্রামগুলো পার হলে কি বিশ্বাস আসে? হ্যাঁ, ঠিক ধরেছেন। এই সংগ্রামগুলোকে সফলভাবে পার হতে পারলেই আসে চতুর্থ পর্যায়, বিশ্বাস বা ট্রাস্ট। কিন্তু এই যে স্বপ্ন থেকে বাস্তবে আসার পর্যায়, এখানে উৎসগুলোতে রুটিন বা নিয়মকানুন তৈরি করার কথা বলা হয়েছে। এই ব্যাপারটা আমার কাছে একটু সাংঘর্ষিক মনে হয়েছে। কেন মনে হলো? মানে প্রেমের সম্পর্কে শিডিউল বা রুটিন, এটা কি সম্পর্কের স্বতঃস্ফূর্ততা বা রোম্যান্সকে পুরোপুরি যান্ত্রিক করে দেয় না? আপাত দৃষ্টিতে এটা খুব আনরোম্যান্টিক বা যান্ত্রিক মনে হতে পারে, কিন্তু গভীরভাবে ভাবলে অবাস্তব প্রত্যাশা নিয়ে বসে থেকে হতাশ হওয়ার চেয়েও সম্পর্কের একটা সীমানা বা রুটিন নির্ধারণ করা অনেক বেশি কার্যকর, এবং দিন শেষে সেটাই সবচেয়ে বড় রোম্যান্স। সেটা কিভাবে? কারণ এটি সম্পর্কে একটা বিশাল নিরাপত্তা দেয়। ধরুন, ডিনারের পর থালাবাসন পরিষ্কার করা নিয়ে একটা খুব সাধারণ পরিস্থিতির কথা চিন্তা করি। আচ্ছা। একজনের পরিবারে হয়তো ছোটবেলা থেকেই নিয়ম ছিল খাওয়ার পরপরই টেবিল পরিষ্কার করে ফেলার। আরেকজনের পরিবারে হয়তো নিয়ম ছিল খাওয়ার পর সবাই মিলে দীর্ঘক্ষণ আড্ডা দেবে এবং অনেক রাতে বা পরের দিন সকালে থালাবাসন পরিষ্কার করবে। তার মানে এই দুজন যখন একসাথে থাকা শুরু করবে, তখন এই ছোট অভ্যাসটাই বিশাল ঝগড়ার কারণ হতে পারে। ঠিক তাই। প্রথমজন ভাববে দ্বিতীয়জন অত্যন্ত অলস এবং অপরিষ্কার, আর দ্বিতীয়জন ভাববে প্রথমজন একটা রসকসীন মানুষ যার আড্ডা দেওয়ার কোনো মুড নেই। একদম। এই ছোটখাটো জীবনের রুটিনের পার্থক্যগুলোই ওই সংগ্রাম ও বিকাশ পর্যায়ে এসে বিশাল আকার ধারণ করে। যদি আগে থেকেই কে কখন থালাবাসন ধোবে, কে কখন একা সময় কাটাবে বা কে কখন অর্থনৈতিক বিষয়গুলো দেখবে, তার একটা রুটিন বা সীমানায় একমত হওয়া যায়, তাহলে এই অপ্রয়োজনীয় সংঘাতগুলো এড়ানো যায়। আর তখন নিজেদের শক্তিটা সম্পর্কের আসল বিকাশে কাজে লাগানো যায়। হ্যাঁ। তার মানে আকর্ষণ থেকে শুরু করে ওই সংগ্রামগুলো পার হয়ে বিশ্বাস পর্যন্ত পৌঁছনোর পথটা মোটেও কোনো মসৃণ হাইওয়ে নয়। একদমই না। কিন্তু এই পথ চলার একদম শুরুতে, মানে যখন কেউ মাত্র ডেটিং শুরু করছে, তখন কিভাবে বোঝা সম্ভব যে ওই মানুষটার সাথে এই দীর্ঘ সংগ্রামের পথে হাঁটা যাবে কিনা? এর জন্য একটি চমৎকার এবং অত্যন্ত ব্যবহারিক নিয়ম রয়েছে, যাকে বলা হয় 3 ডেট রুল। এটি বলছে প্রথম 3টি ডেটকে শুধু হাওয়ায় না ভাসিয়ে 3টি সুনির্দিষ্ট মনস্তাত্ত্বিক লক্ষ্য নিয়ে ব্যবহার করতে। লক্ষ্যগুলো কি? প্রথম ডেটটি হবে শুধুমাত্র ব্যক্তিত্ব বা পার্সোনালিটি বোঝার জন্য, অর্থাৎ দুজন মানুষ একসাথে সময় কাটাচ্ছে। সেটা কি মজার? কথোপকথন কি খুব স্বাভাবিকভাবে এগোচ্ছে, নাকি জোর করে কথা বলতে হচ্ছে? এটা বোঝা তো বেশ সহজ, কিন্তু দ্বিতীয় ডেট নিয়ে বলা হয়েছে মূল্যবোধ বা ভ্যালিউজ যাচাই করার কথা। এটা কিভাবে সম্ভব? মানে কাউকে তো আর একটা কফি শপে বসিয়ে চাকরির ইন্টারভিউয়ের মতো জিজ্ঞেস করা যায় না যে আপনার জীবনের নৈতিক অবস্থান কি? এটা তো খুব অদ্ভুত শোনাবে। হ্যাঁ, তা তো বটে। এখানেই সচেতন পর্যবেক্ষণের বিষয়টা আসে। এটা ইন্টারভিউ নেওয়ার মতো নয়, বরং ছোটখাটো বিষয়ে লক্ষ্য করা। যেমন রেস্টুরেন্টের ওয়েটারের সাথে মানুষটি কেমন ব্যবহার করছে, জ্যামে আটকে থাকলে সে কি খুব অধৈর্য হয়ে গালিগালাজ করছে, কোনো কঠিন পরিস্থিতির গল্প শেয়ার করার সময় তার মতামতগুলো কেমন। এই বিষয়গুলো থেকে তার মূল্যবোধ সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়া যায়। বাহ, এটা খুব লজিক্যাল। আর তৃতীয় ডেট হবে লক্ষ্য বা গোলস জানার জন্য।
তাদের ভবিষ্যতের স্বপ্নের সাথে কি আরেকজনের স্বপ্নের কোনো সামঞ্জস্য আছে? তাদের কেরিয়ার বা জীবনের লক্ষ্যের পথে হাঁটার সময় একজন কি পাশে থাকতে পারবে, নাকি সেটা দুজনের লক্ষ্যের সাথেই সাংঘর্ষিক? এটা দারুণ একটা ফ্রেমওয়ার্ক। অর্থাৎ শুধু ডোপামিনের স্রোতে ভেসে না গিয়ে খুব সচেতনভাবে একজন মানুষকে বোঝার চেষ্টা করা। হ্যাঁ, আর যখন এই 3 ডেট রুল পার করে দৈনন্দিন জীবনের ওই থালা বাসন ধোয়ার মতো ছোটখাটো সংগ্রামগুলো পেরিয়ে দুজন মানুষ একে অপরের প্রতি বিশ্বাস অর্জন করে, তখন সম্পর্কটি একটি সম্পূর্ণ নতুন মাত্রায় পৌঁছায়। ঠিক। উৎসগুলোতে বলা হয়েছে, তখন সঙ্গী আর শুধু একজন সঙ্গী থাকেন না, তিনি হয়ে ওঠেন একজন গুরু। গুরু শব্দটা শুনলে চোখের সামনে লম্বা দাড়িওয়ালা কোনো সাধুর ছবি ভেসে ওঠে। সম্পর্কের মধ্যেই গুরু কনসেপ্টটা কিভাবে কাজ করে? এটা বোঝাতে জেন দর্শনের একটি চমৎকার গল্প খুব কাজে আসতে পারে। এক অহংকারী গুরু ছিলেন, যিনি ভাবতেন তিনি দুনিয়ার সব জ্ঞান অর্জন করে ফেলেছেন। আচ্ছা। এক তরুণ শিষ্য আসলো তার কাছে শেখার জন্য। কিন্তু শিষ্যটি কিছুদিনের মধ্যেই আরেকজন খুব সাদাসিধে বিনয়ী গুরুর কাছে চলে গেল, যিনি শুধু একান্তে বসে সূর্যাস্ত দেখতে ভালোবাসতেন। অহংকারী গুরু রেগে গিয়ে জিজ্ঞেস করলেন কেন সে চলে গেল। শিষ্য কি উত্তর দিল? শিষ্যটি জানালো, বিনয়ী গুরু তাকে বলেছিলেন, আমি তো তেমন কিছু জানি না, তবে তুমি চাইলে আমার সাথে বসে সূর্যাস্ত দেখতে পারো। বাহ, খুব সুন্দর। একটি সুস্থ এবং পরিণত সম্পর্কের ক্ষেত্রেও ঠিক এটাই ঘটে। সেখানে কোনো একজন নির্দিষ্ট সবজান্তা গুরু বা নির্দিষ্ট কোনো অজ্ঞ শিষ্য নেই। দুজনেই একে অপরের গুরু, আবার দুজনেই একে অপরের শিষ্য। তারা কোনো অহংকার ছাড়া একসাথে বসে জীবনের সূর্যাস্ত দেখে এবং একে অপরের কাছ থেকে শেখে। কিন্তু এই শেখার বিষয়টা এত কঠিন কেন হয়? মানুষ সাধারণত নিজেদের ভুলগুলো তো দেখতেই পায় না, সেখানে অন্য একজন সেটা ধরিয়ে দিলে তো ইগোতে আঘাত লাগে। সেটা চলে আসে। প্রতিটি মানুষ পুরো বিশ্বকে শুধুমাত্র নিজেদের চোখ দিয়ে দেখে। অবচেতনভাবেই সবাই ধরে নেয় যে নিজেদের দৃষ্টিভঙ্গিটাই সবচেয়ে নিখুঁত এবং সঠিক। হ্যাঁ, আমরা সবাই একটু আত্মকেন্দ্রিক। নিজের ত্রুটি, বদমেজাজ বা অসম্পূর্ণতাগুলো কখনোই নিজের চোখে ধরা পড়ে না। আর ঠিক এই জায়গাতেই একজন বিশ্বস্ত সঙ্গীর ভূমিকা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এই ব্যাপারটা যদি একটু বৃহত্তর প্রেক্ষাপটে দেখি, একা থাকা অবস্থায় কোনো পাহাড়ের চূড়ায় বসে শান্ত থাকা বা ঘণ্টার পর ঘণ্টায় ধ্যানে মগ্ন থাকাটা কিন্তু খুব সহজ। ঠিক তাই। কারণ সেখানে বিরক্ত করার কেউ নেই, প্রতিদিনের ছোটখাটো ভুলগুলো ধরিয়ে দেওয়ার কেউ নেই। কিন্তু অন্য একজন মানুষের সাথে একই ঘরের ভেতর বছরের পর বছর ধরে থাকাটা হলো জীবনের আসল আধ্যাত্মিক পরীক্ষা। সঙ্গী মূলত সামনে ধরা একটি আয়নার মতো কাজ করে। একদম নিখুঁত একটি আয়না। তারা কোনো বিচার বা জাজমেন্ট ছাড়াই প্রতিদিন মানুষের নিজেদের সবচেয়ে ভালো দিকগুলো এবং একই সাথে সবচেয়ে খারাপ দিকগুলো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। যখন সঙ্গীর কোনো সাধারণ আচরণে খুব বেশি বিরক্তি আসে, অনেক সময় মনোবিজ্ঞান বলছে যে সেটা আসলে নিজেরই কোনো অসম্পূর্ণতার প্রতিফলন। মানে আমার নিজের সমস্যাটাই আমি ওর মধ্যে দেখছি। হ্যাঁ, সঙ্গী প্রতিদিন শেখায় কিভাবে অধৈর্য হওয়া সত্ত্বেও ধৈর্য ধরতে হয়, কিভাবে ক্ষমা করতে হয় এবং কিভাবে নিজের ইগো বা অহংকারকে সরিয়ে রেখে আরেকজন সম্পূর্ণ ভিন্ন মানুষকে সম্মান করতে হয়। এটাই হলো একে অপরের গুরু হয়ে ওঠার আসল অর্থ। পুরো আলোচনার যদি একটি সারাংশ টানি, তবে বিষয়টা দাঁড়াচ্ছে, ভালোবাসা কখনোই একটা ফুল ছিঁড়ে ফেলার মতো তাৎক্ষণিক কোনো অর্জন বা ম্যাজিক নয়। এটি একটি দীর্ঘ, সচেতন এবং সুন্দর প্রক্রিয়া। একদম। প্রথম ধাপে একাকিত্বের মাধ্যমে নিজেকে প্রস্তুত করা, নিজের মূল্যবোধ চেনা, তারপর অবচেতন মনের অতীতের ভুল কর্ম বা সংস্কারগুলোকে চিহ্নিত করে সেগুলো থেকে বেরিয়ে আসা। এরপর ওই 3 ডেট রুলের মতো সচেতন পদ্ধতির মাধ্যমে সঙ্গীর সামঞ্জস্য বোঝা এবং পরিশেষে সমস্ত একঘেয়েমে সংগ্রাম ও বিকাশের পর সঙ্গীকে নিজের আয়না বা গুরু হিসেবে মেনে নেওয়ার নামই হল আসল ভালোবাসা। ঠিক তাই। ভালোবাসা হলো প্রতিদিনের সেই নিয়ম করে পানি দেওয়া, সেই নিঃস্বার্থ যত্ন নেওয়া যা ফুলটিকে বাঁচিয়ে রাখে এবং তাকে তার নিজস্ব রূপে প্রস্ফুটিত হতে সাহায্য করে। এই আলোচনা শেষ করার আগে খুব গভীর একটি ভাবনার বিষয় এখানে রেখে যেতে যাই। আমরা একটু আগেই জানলাম যে একজন মানুষ তার সঙ্গীর মধ্যে আসলে নিজেরই প্রতিচ্ছবি দেখে, সঙ্গী হলো একটি আয়না। তাহলে আমাদের সবার একটু গভীরভাবে ভেবে দেখা প্রয়োজন, পরের বার মানুষ যখন তার সঙ্গীর ওপর প্রচণ্ড রেগে যায় বা তার কোনো আচরণে তীব্র হতাশ হয়,
সে কি আসলেই ওই মানুষটির ওপর রাগ করছে? এটা খুব সুন্দর একটা প্রশ্ন। নাকি নিজের ভেতরের এমন কোনো অপূর্ণতা, নিরাপত্তাহীনতা বা গভীর ক্ষতের ওপর রাগ করছে যা সে নিজেই এখনো সারিয়ে তুলতে পারেনি? হয়তো ওই তীব্র রাগটা নিজেরই কোনো এক লুকানো প্রতিচ্ছবির ওপর, আর ঠিক সেখানেই লুকিয়ে থাকে নিজেকে আরেকটু ভালোভাবে চেনার আসল চাবিকাঠি।